এক করে প্রত্যেকটা খবরের ইন ডিটেলস আপনাদের সামনে তুলে ধরি। অবশ্যই এই মুহূর্তে একটাই খবর সবথেকে বেশি প্রাসঙ্গিক, তা হলো শেখ শাহজাহান সে কোথায়। 8 দিন পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত তাকে ধরা যায়নি। সন্দেশখালীর দাপুটে তৃণমূল নেতা কোথায় গা ঢাকা দিয়ে আছেন, কেন তাকে গ্রেফতার করা যাচ্ছে না, শীর্ষ নেতৃত্বের বক্তব্যের পরও আমরা ডিজির প্রতিক্রিয়া দেখেছি, রাজ্যপালের প্রতিক্রিয়া দেখেছি, কিন্তু তারপরও এখনো পর্যন্ত শেখ শাহজাহান অধরা। আর যারা গ্রেফতার হয়েছেন এই 7 দিনের মাথায় যে দুজন, তাদের পরিবার বলছেন যে তারা নির্দোষ, তারা তো সে সময় বাড়িতে ছিলেন, কেউ অসুস্থ, তারা কিভাবে ওই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন, অথচ পুলিশ তাদের দুজনকেই গ্রেফতার করেছে। আর তারপরে বিরোধীরা সরব হয়েছে যে আসল মাথাকে না ধরে চুনোপুটিদের গ্রেফতার করে কি পুলিশ তাহলে দায় সারতে চাইছে। কথা বলবো সব কিছু নিয়ে, আমার সহকর্মী রয়েছেন এই মুহূর্তে সৌরভ দত্ত। সৌরভ, শেখ শাহজাহান সত্যি কোথায়? কারণ ঘটনার পর থেকে আজকে নিয়ে 8 দিন, এখনো পর্যন্ত তার টিকি ছুঁতে পারেনি পুলিশ। করছেটা কি পুলিশ? যে দুজনকে অ্যারেস্ট করা হলো তাদের পরিবার বলছে যে তারা নির্দোষ, সেখানেও বিতর্ক। কোয়েল দেখো, 7 দিন পরে দুজন গ্রেফতার, কিন্তু এখনও মূল যে অভিযুক্ত শেখ শাহজাহান, যার সম্পর্কে আদালতে ইডি কিন্তু ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দিয়েছে যে শেখ শাহজাহান সেই সময় ঘটনার সময় বাড়িতে ছিলেন। সেই সময় তার দুটো ফোনের মোবাইল টাওয়ার লোকেশন তার বাড়িতে দেখাচ্ছিল, তিনি 28টি কল করেছিলেন, এবং ইডির যেটা ইঙ্গিত যে পুরো মব যে ওখানে জড়ো হয়েছিল 3000-এর মতো যে মব, যেটা রাজবাড়ি ফাঁড়ির ইনচার্জ তার অভিযোগপত্রে জানিয়েছেন যে 3000-এর মতো লোক জড়ো হয়েছিল, সেই পুরো মবটাই সংগঠিত করেছেন শেখ শাহজাহান। গত প্রায় 45 মিনিট ধরে তার ফোন ব্যস্ত ছিল, এবং সেই সময়ের মধ্যে তিনি একের পর এক ফোন ঘুরিয়ে বিভিন্ন অঞ্চল থেকে মানুষকে জড়ো করেছিলেন। ফলে এই যে একটা ঘটনার যে একটা প্রেক্ষাপট, যে কীভাবে এই ঘটনাটা সংগঠিত হলো, তার যে একটা হিন্ট ইডি আদালতে দিয়েছে, সেই জায়গার থেকে প্রশ্ন উঠছে যে 3000 মবের মধ্যে 7 দিন সময় নিয়ে ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে মাত্র দুজনকে চিহ্নিত করা গেল। এখনও পর্যন্ত শেখ শাহজাহানের কোনো খোঁজ পুলিশ কিন্তু সেই অর্থে দিতে পারেনি, রাজভবনকে দিতে পারেনি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে দিতে পারেনি। শেখ শাহজাহানকে ধরা তো দূরস্থ, সেই যে দুজনকে ধরা হলো সেই দুজনের যোগসাজশ নিয়েও কিন্তু তার পরিজনেরা প্রশ্ন তুলছেন। একজনের স্ত্রী বলছেন যখন ঘটনা ঘটছে আকঞ্জিপাড়া মোড়ে, তখন তার স্বামী ভাত খাচ্ছিলেন, বাড়িতে বসে ভাত খাচ্ছিলেন, ফলে তার স্বামী কীভাবে যুক্ত থাকতে পারেন। আরেকজনের স্ত্রী বলছেন যে বাইকে চোট পেয়ে আহত হওয়ার পথে 2রা জানুয়ারি থেকে তার স্বামী বাড়িতে রয়েছেন, তিনি ওষুধপত্র দেখাচ্ছেন যে তার স্বামী বাড়িতে রয়েছেন, ডাক্তার দেখাতে গিয়েছিলেন, এবং সেই তারপর থেকে তিনি আর স্বামীর কোনো খোঁজ পাননি। ফলে সব মিলিয়ে যে দুজন অ্যারেস্ট হলো, এক তো সংখ্যাটা 3000, যারা তুমি যেমনটা বললে সৌরভ, প্রশ্ন তো উঠবেই, এবং সে কারণেই হয়তো রাজনৈতিক আকচাকচিও শুরু হয়ে গিয়েছে। একবার একটু শোনাই আপনাদের কে কি বলছেন। তবে সেই দিকে আমাদের নজর থাকবে কোয়েলে, অবশ্যই রাজনৈতিক মহলে আলোচনা তো চলছেই, তবে তার আগে বোধহয় আরেকটা বিষয় একটু নজর দেওয়া ভীষণ প্রয়োজন, তা হলো আদালতের দিকে। মানে কেন সেটাও বলছি আপনাদেরকে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় মামলা শুনতে রাজি হলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে মামলা মেনশন করা হয়। এবার মামলা কোন বেঞ্চে যাবে তা ঠিক করবে সুপ্রিম কোর্ট। কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই মামলা, আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার এই বিষয়ে পরিষ্কার করে বিষয়টি বুঝিয়ে তুলবেন। জ্যোতির্ময়, দেখো, সুপ্রিম কোর্টে কোনো মামলা ফাইল করা হলে প্রথম সিদ্ধান্ত নেন রেজিস্ট্রার, এবং তার পরবর্তী ক্ষেত্রে প্রধান বিচারপতির এজলাসে অনেক সময় সেই মামলাকে মেনশন করা হয়। যদিও ইদানিংকালে স্বয়ং প্রধান বিচারপতি তিনি আবেদন জানাচ্ছেন যে প্রত্যেকটা মামলার আলাদা করে মেনশনিং না করে সেগুলি মেল করে তাকে জানানো হোক, তিনি সিদ্ধান্ত নেবেন যে কবে সেই মামলা লিস্টিং হবে বা কোথায় সেই মামলা কোন এজলাসে শোনা হবে। এক্ষেত্রে যে খবর আমরা পাচ্ছি যে রেজিস্ট্রারের এজলাসে মামলাটি মেনশন করা হয়েছে এবং রেজিস্ট্রার মামলাটি গ্রহণ করেছে, অর্থাৎ সুপ্রিম কোর্ট এক্ষেত্রে মামলাটি গ্রহণ করেছেন। এরপরে প্রধান বিচারপতির প্রেরোগেটিভ যে এই মামলা কোন এজলাসে শোনা হবে এবং কবে শোনা হবে, অর্থাৎ মামলার লিস্ট কবে হবে, সেই বিষয়টি আমরা পরবর্তী ক্ষেত্রে শুনানির দিন জানতে পারবো। যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সামনে লোকসভা নির্বাচন, এবং সেক্ষেত্রে লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দুর্নীতির ইস্যু তৃণমূলের বিরুদ্ধে বিরোধী দলগুলির সব থেকে বড় হাতিয়ার। আর সেক্ষেত্রে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একের পর এক রায় এই দুর্নীতির লড়াইয়ের ক্ষেত্রে বরাবর অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করেছে। ফলত সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি ভাবে এইভাবে মামলা করা সুপ্রিম কোর্টে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবারে সুপ্রিম কোর্ট সেই মামলা শুনানি করবে, এবং তখন এই মামলা গতি প্রকৃতি কোন দিকে যায় আমাদের নজর সেদিকে থাকবে। বেশ, নজর থাকবে। অনেক ধন্যবাদ, আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে ছিলেন। তবে এই বিষয়ে দিলীপ ঘোষ কি বলেছেন আমরা শুনবো। আর কোথায় কোথায় যাবেন, এখন তো ইন্টারন্যাশনাল কোর্টে যেতে হবে। হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব হয়ে গেছে,
কোর্টে গিয়ে বাঁচা যাবে না। কোর্টই বলেছে তদন্ত করতে, যাদের নাম এসছে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। কেন কোর্ট করতে করতে সারা জীবনই কেটে যাবে। আর এবার একটু আমরা গঙ্গাসাগরের দিকে চোখ রাখি নিমা, তার কারণ মকর সংক্রান্তি কাল থেকে শুরু হয়ে যাবে পূর্ণ স্নান, আর শেষ মুহূর্তের প্রস্তুতি সেখানে চলছে। আগামীকাল ভোর থেকে এই পূর্ণযোগ যা 16ই জানুয়ারি পর্যন্ত চলবে, এবং সেই পূর্ণযোগেই পূর্ণ স্নান সারতে ইতিমধ্যেই পুণ্যার্থীরা ভিড় করেছেন গঙ্গাসাগরে। গঙ্গাসাগর মেলার সেই ছবিটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো, এবং পাশাপাশি নিরাপত্তা বা কী ব্যবস্থা বিশেষ এবারে নেওয়া হয়েছে, কিভাবে নজরদারি চলছে, যাবতীয় ছবি তুলে ধরবেন শুভেন্দু সরাসরি রয়েছেন। শুভেন্দু, দেখো, তোমাকে আমি প্রথমেই ছবিটা দেখাবো। আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি 2 নম্বর রাস্তায়। একেবারেই 2 নম্বর যে স্নানঘাট, সেই স্নানঘাট কিন্তু লাগাতার ভাঙন এবং জলোচ্ছ্বাসের জেরে ভেঙে গিয়েছে। ফলে পুণ্যার্থীরা কিন্তু এই পুণ্যার্থীদের নিরাপত্তার কথা ভেবে এই স্নানঘাট কিন্তু প্রশাসনের পক্ষ থেকে মেলার আগে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও আরও 4টি স্নানের ঘাট রয়েছে, 1 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর। এই 4টে স্নানের ঘাটে কিন্তু স্নান শুরু হয়ে গেছে। তুমি জানো, গত বুধবার অর্থাৎ 9 জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে মেলা শুরু হয়ে গেছে, এবং এই মেলায় আজকে সকাল থেকে কিন্তু লক্ষ লক্ষ মানুষের ঢল নেমে গেছে। তুমি দেখতে পাচ্ছ যে রাস্তায় কিন্তু প্রচুর মানুষের ভিড়। বিভিন্ন রাজ্য থেকে, গুজরাট, হরিয়ানা, মহারাষ্ট্র, বিভিন্ন রাজ্য থেকে মানুষ কিন্তু এই গঙ্গাসাগরে আসতে শুরু করেছেন। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একেবারে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। 7,000-এর বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। এছাড়াও NDRF, SDRF এবং মেগা কন্ট্রোল রুম করা হয়েছে। এবং এই যে লট 8 কচুবেড়িয়া, এই লট 8 কচুবেড়িয়া যে পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টে কিন্তু ব্যাপকভাবে একটা সমস্যা দেখা দিয়েছে। কারণ মুড়িগঙ্গার যে চর, সেই চর ভাটার সময় জেগে ওঠায় গতকাল থেকে কিন্তু ভ্যাসেল চলাচলের সমস্যা দেখা দিয়েছে। ফলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভাটার সময় কোনো ভ্যাসেল চলাচল করবে না। ফলে প্রশাসন কিন্তু একেবারে তটস্থ রয়েছে, কারণ পুণ্যার্থীদের যাতে কোনো অসুবিধা না হয়। কারণ মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরের যে ব্যবস্থাপনা, তা কিন্তু খতিয়ে দেখিয়ে গেছে। একেবারেই, আর সে কারণে একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা বোঝাই গেল। শুভেন্দু, তুমি যে ছবি তুলে ধরলে, আমাদের নজর থাকবে অবশ্যই, আমরা সেই ছবি দেখাবো। আপাতত প্রত্যেককে ধন্যবাদ।